আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। অবৈধ বাংলাদেশি বসবাসকারী নিয়ে যা এখন চলছে চাপানুতোর, তাতে ব্যাপারটি একটা মানবিক বিপর্যয়ের দিকে গিয়ে পৌঁছেছে। কার দোষ, কার ভুল, এ ঠিক এ বেঠিক, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি বলছি সাধারণ মানুষের কথা, যারা দুটো পেটের ভাত জোগাড় করার জন্য একটু ভালো জীবন, একটু শান্তির আশায় এপারে এসছিলেন, অবৈধভাবেই এসছিলেন তারা, কিন্তু তারা এখন যে ফাঁদে পড়ে গেছেন সেটা তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে। আজ একটা বেদনাদায়ক খবর বেরিয়েছে আমাদের কাগজে, মনটা নাড়া দিয়ে উঠেছে। খবরটা হলো, দুই দেশের সীমান্তে রাত পার করছেন, অপেক্ষায় রয়েছেন 12 জন। দুটো দিন কেটে গেছে খোলা আকাশের নিচে, না ভারত নিচ্ছে না বাংলাদেশ নিচ্ছে। এরা তো আকাশ থেকে আসেনি, কোনো না কোনো দেশের তো বাসিন্দা তারা। তাদের কাছে না আছে বাংলাদেশের ডকুমেন্ট, না আছে ভারতবর্ষের ডকুমেন্ট। তারা যাবেন কোথায়? এই বাচ্চাগুলোকে নিয়ে তারা কোথায় যাবেন? আমি ভারতকে দায়ী করছি না, আমি বাংলাদেশকেও দায়ী করছি না, শুধু বলছি দুটো সরকারকে একটু ভেবে দেখুন, বিশেষ করে ভারত সরকারকে একটু ভেবে দেখুন, আন্তরিকভাবে ভাবুন। আমি খবরটা পড়ি, আপনারা একটু শুনুন, একটু সময় নেব আমি, কিন্তু আপনারা শুনতে ভালো লাগবে, মানে গায়ে কাঁটা দেবে। ভারতের কাঁটাতারের বেড়ার ওপারে ঘাস জমে ভরা মাঠ, তারপরে মাথা ভাঙা নদী, তার ওপারে বাংলাদেশের দিকে অপেক্ষায় 12 জন, 4 জন পুরুষ, 4 জন মহিলা আর 4 জন নাবালক শিশু। প্রতিবেশী দুই দেশের কেউই তাদের ঢুকতে দিতে রাজি নয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি দাবি, অনুপ্রবেশকারী না হওয়া সত্ত্বেও ভারত তাদের ঠেলে সেদেশে পাঠিয়ে দেওয়ার জন্য পুশব্যাকের চেষ্টা করছে, তাদের ফিরিয়ে নিতে হবে। তা অস্বীকার করে বিএসএফ দাবি করছে 12 জন আদৌ ভারত থেকে পাঠানো হয়নি, কাজেই ফেরত নেওয়ার প্রশ্নই আসছে না। শুক্রবারের মতো শনিবারও নদিয়া সীমান্তে দুই বাহিনী এই নিয়ে বৈঠক হবে, কিন্তু দুপক্ষই তাদের অবস্থানে অনড় থাকায় রপাসূত্র বেরোয়নি। শুক্রবার ভোরে করিমপুরের হোগলবেড়িয়ায় রানীনগর গ্রাম এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলার বিলাগাথিয়ার একটি 0 পয়েন্টের কাছে ওই 12 জনকে দেখা যায়। তাদের মধ্যে কোনো দেশেরই তাদের কাছে কোনো দেশেরই পরিচয়পত্র ছিল না। বাংলাদেশের প্রাগপুর সীমান্তের 148/3 সীমান্ত পিলার লাগোয়া ওই এলাকায় বিজেপি তাদের আটকায়, ভারতে পাঠানোর চেষ্টা করে, কিন্তু বিএসএফ দাবি করে তারা বাংলাদেশেরই সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা এবং কৌশলে তাদের ভারতে ঢোকানোর চেষ্টা হচ্ছে। এই দড়ি টানাটানিতে সন্ধে হয়ে যায়, বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট বন্ধ করে দেয়। বিএসএফ বন্ধ করে দিল। এরপর গত 6 জুন করিমপুর সীমান্তেই এরকম কয়েকজনকে দুই দেশের মাঝে বসতিহীন নোম্যান্স ল্যান্ডে বসে দেখা গেছিল। পরের দিন সকালে সেই জায়গায় তাদের আর দেখা যায়নি, কিন্তু এবার রাত পেরোলে 12 জনকে একই জায়গায় বসে থাকতে দেখা গেছে। সূত্রের খবর, সূর্যাস্তের পরে বাংলাদেশের একটি সীমান্ত লাগোয়া একটি গ্রামীণ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ভোরে আবার সীমান্তে ফিরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আবার বিজিবি কাঁটাতারের বেড়া আবার বন্ধ করে দিয়েছে। এই যে বিএসএফ এর বক্তব্য,
বিজিবি যেহেতু 12 জনকে ভারতে পাঠানোর দাবিতে অনড় রয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেমন নির্দেশ আসবে সেই মতো পদক্ষেপ করা হবে। তবে একাধিকবার চেষ্টা করলেও বিএসএফ এর ডিজি দক্ষিণবঙ্গ তরণী কুমারের ফোনে যোগাযোগ করা যায়নি। তাহলে এই লোকগুলো যাবে কোথায়? বিএসএফ তো ঠেলে পার করে দিল, তারপরে এক রাতে খাওয়া দাওয়া করে আবার সীমান্তের বাইরে আবার জিরো লাইনে তাদের পাঠিয়ে দিল। বিজিবি তাদের নেবে না, তাদের কাছে কোনো পরিচয়পত্র নেই। এই যে যৌথ সম্মেলন হলো বিজিবি বিএসএফ যৌথ সম্মেলনের, আমি একটা খবর পরশুদিনকে করেছিলাম, পরশুদের আগের দিন হতে হবে, যে পুশ ইন পুশ ব্যাক ইস্যুতে বৈঠক ভেস্তে গেল। ইদানিং কিছু ভারতীয় সাংবাদিক আছেন যারা বলতে শুরু করেছেন, না না মানে এটা যৌথ বিবৃতি হয়েছে। যৌথ বিবৃতি যে হয়নি সেটা কিন্তু আমি কাগজ দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম ওই 3 দিন আগের ভিডিওতে। সে ভিডিওর লিঙ্কও আমি তলায় দিয়ে দিচ্ছি। শুধু সেই লিঙ্ক কেন, এই হিন্দুস্তান টাইমস গতকালকে দেখুন 13 তারিখ লেখা আছে, কালকেও তারা একটি এই ব্যাপারে রিপোর্ট করেছে যে কোনো রকম যৌথ বিবৃতি হয়নি, কেউই সহমত প্রকাশ করেনি, ভেতরে উত্তপ্ত আলোচনা হয়েছে। এরা কি এই যে নব্য বিজেপি সাংবাদিক যারা, আমাদের কথা ছেড়ে দিন, আমরা তো কারোর দল করি না, আমি ভারতবর্ষকে আমি সমর্থন করি, সেটা আলাদা কথা, কিন্তু কোনো দলের থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। সুতরাং বিজেপি অন্যায় করলে আমি বিজেপির বিরুদ্ধেও বলবো। কিছু নব্য বিজেপি দলের ভেড়া সাংবাদিক, তারা গায়ে এখন গেরুয়া বসন চাপিয়ে তারা এখন সমস্ত ব্যাপারটাকে ঢাকার চেষ্টা করছে। না না, কোনো কিছুই হয়নি, সব স্বাভাবিক আছে, সব স্বাভাবিক নেই। উত্তেজনা ক্রমশ বাড়ছে, এটা স্বীকার করুন। আপনারাই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, এই ভারতীয় সাংবাদিকরা ঘোলা জলে মাছ ধরছেন। স্বীকার করুন, যেটা সত্যি সেটা স্বীকার করুন। আর কাকেই বা বলবেন? আপনি এখানে দেখুন, বিএসএফ এর গুলিতে হতো বাংলাদেশের পাচারকারী, আপনি কাকে বলবেন? এখানে কি হয়ে শুনুন, ত্রিপুরার বিএসএফ এর গুলিতে এক সন্দেহভাজন বাংলাদেশি পাচারকারী নিহত হয়েছে। রাজ্যের উনকোটি জেলার কৈলাসহর ইরানি থানার অন্তর্গত লুটিয়াপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনাচক্রে বর্তমানে ভারত বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন বাংলাদেশের জোর করে ফেরত পাঠানোর ঘটনা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই ঘটনায় আগরতলার লঙ্কামুড়া সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে এক বাংলাদেশি যুবক ত্রিপুরায় ঢুকেছিল। এই ঘটনায় ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতে কৈলাস শহরের লুটিয়াপাড়া এলাকায় পাচারকারীরা সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢুকেছিল বলে অভিযোগ। ওই সময় বিএসএফ জওয়ানেরা তাদের দেখে ফেলে বাধা দেয়। বাহিনী সূত্রের দাবি, চোরা কারবারিরা হামলা চালালে বাধ্য হয়ে বিএসএফ গুলি চালায়। মুজিব আলী নামে এক সন্দেহভাজন বাংলাদেশি পাচারকারী ঘটনাস্থলে নিহত হন। আরও কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে গিয়েছে বলে জানা যায়। সূত্রের দাবি, নিহত পাচারকারী বাংলাদেশের মৌলভীবাজার জেলার গোলাউড়া থানার অন্তর্গত শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা। ঘটনার পরে বিএসএফ ওই এলাকা থেকে মজুদ রাখা প্রচুর পরিমাণে বিড়ি উদ্ধার করে। বাংলাদেশের পুলিশ অবশ্য বিজেপি সংবাদ মাধ্যমে জানিয়েছে, মুজিব আলী মৌলভীবাজার দত্ত এলাকার আজিব আলীর ছেলে। তাদের দাবি, মুজিব আলী সহ বাংলাদেশ চোরাকারবারিরা 6-7 জনের একটি দল ভারতীয় চোরাকারবারির সহায়তায় সীমান্ত পিলার 185 1852/5 এস থেকে আনুমানিক 500 গজ ভেতরে ঢুকেছিল চোরাই মাল আনতে। তখন বিএসএফ 199 ব্যাটালিয়নের লাঠিয়াপাড়া
ক্যাম্পের জওয়ানেরা পাচারকারীদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশি পাচারকারীরা বিএসএফ জওয়ানদের ওপর দেশি অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়, মানে ওই হাসোয়া, কুড়ুল এই সমস্ত নিয়ে। তখন গুলি চালালে মারা যায় মুজিব আলী এবং বাকিরা পালিয়ে যায়। এই যে এরা যেগুলো করছে না, এরা করে ব্যবস্থাটা আরো ঘোলাটে করে দিচ্ছে। মানে চোরাচালান করতেই হবে, চোরাচালান ছাড়া যেন আর কোনো ব্যবসা নেই, আর কোনো পেটের ভাত জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। তারপর আবার বিএসএফ কে আবার কুড়ালি নিয়ে তারা করছিস, তাহলে বিএসএফ গুলি চলবে না? আপনি কাকে দোষ দেবেন বলুন? ভারত সরকারকে দোষ দেবেন না বাংলাদেশ সরকারকে দোষ দেবেন? তো সীমান্তবর্তী এলাকায় যে জামাত যে আসনগুলো জিতেছে, তাদের উচিত এই সমস্ত লোকেদের আটকানো, কারণ প্রাণটা যাচ্ছে কিন্তু ওই বাংলাদেশিদের। আপনার দেশের জনগণের প্রাণ যাচ্ছে, আপনারা সচেষ্ট হন আটকাতে। আমি তো আমার ঘরে দরজা তালা তো লাগাবোই, কিন্তু আমার মনে হয় ভারতবর্ষকে আর একটুখানি খতিয়ে দেখা উচিত। আমার মনে হয় দরকার হলে কোনো বিদেশি আপনার নিরপেক্ষ আপনার মানবাধিকার সংগঠনকে দিয়ে তদন্ত করানো, কে ঠিক কে ভুল। আর এটাও তো ঠিক, যদি 2 কোটি আপনি বলেন যে 2 কোটি 3 কোটি আছে, আপনি 10-12 বা 100-200 করে আপনি রোজ পাঠিয়ে আর রোজ এই ঝামেলা পুইয়ে আপনি কত বছরে পার করবেন? তার থেকে 2 সরকার বসে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ফয়সালা করা তো যায়। কিন্তু বিএসএফ এটে বসে আছে এবং বিজিবি এটে বসে আছে, তাদের কথা শুনবে না। সরকারও এটে বসে রয়েছে, আমরা ফেরত পাঠাবোই। তাহলে সমন্বয়টা হবে কি করে আপনি বলুন? এদিকে মানবাধিকার তো পদদলিত হচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো চুপ। সারা বিশ্বে প্রচুর মানবাধিকার সংগঠন আছে, আপনি খোঁজ নিয়ে দেখুন। কোনো একটা কিছু তাদের মানে মনোমত হলে হই করে মাঠে নেমে পড়বে। কিন্তু এত বড় একটা ইস্যুতে না ভারতবর্ষের পক্ষ থেকে কোনো মানবাধিকার কর্মী, না বাংলাদেশের পক্ষে, না আন্তর্জাতিকভাবে কেউ একটা কথা বলছে না। বিষয়টা আপনারাও ভাবুন। আমাকে অত্যন্ত ভাবিয়েছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মানবাধিকার বলে পৃথিবীতে কিছু থাকবে না। আমার ঘরে তুমি অনাহত পদাঘাত করে আমি তাড়িয়ে দিলাম, আর মানুষটা যাবে কোথায়? সে তো আকাশ থেকে পড়েনি, সে মাটি থেকেও জন্ম নেয়নি, কোনো না কোনো দেশের তো নাগরিক সে। তার একটা সুষ্ঠু সমাধান হবে না? অদ্ভুত বিষয়। আর কিছু ভারতীয় সাংবাদিক তাতে হাওয়া দিচ্ছেন, হঠাৎ করে তারা বিজয়ীপন্থী হয়ে গেছেন। আমি তো আপনাদের ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম এবং ভিডিও করেছি, তাও দিয়ে দিলাম। আমি আবার লিঙ্কে তার কপিও দিয়ে দিচ্ছি। কাগজ তো মিথ্যে কথা বলবেন, আমি মিথ্যে কথা বলতে পারি, আমি বলছি আমি মিথ্যে কথা বলতে পারি, আপনারা যেমন বলেন, কিন্তু কাগজ তো মিথ্যে কথা বলবে না, সেটা লিখিত ডকুমেন্ট। তো আর কি বলবো আমি, আমার আর বলার কোনো ভাষা নেই। বাংলাদেশি চোরাচালানকারী যারা আছেন তারা সাবধান হন, আর এই মানুষগুলোর দিকে তাকিয়ে আপনারা এই কাজগুলো বন্ধ করুন। গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ সম্পর্কে যে ব্যাপক একটা অবনতি ঘটেছে, সেটা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ আশা করি নেই। শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আসে বাংলাদেশে, তার 18 মাসে দুদেশের সরকারের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয়েছিল যে তখন থেকেই জল্পনা চলছিল দুদেশের মধ্যে
সম্পর্কের এই অবনতির ফলে সামরিক সংঘর্ষ হয়তো বেঁধে যাবে, এবং সেটা বেঁধে যাওয়া মনে হচ্ছিল একটা সময়ের অপেক্ষা। আপনাদের অনেকের হয়তো মনে আছে যে ভারত বাংলাদেশ থেকে হাই কমিশনের কর্মচারীদের পরিবার পর্যন্ত দেশে ফিরিয়ে এনেছিল। এই ব্যবস্থা অভূতপূর্ব। পাকিস্তান থেকে পর্যন্ত যুদ্ধের সময় হাই কমিশনের কর্মচারীদের স্ত্রীদের পাকিস্তান থেকে দেশে ফেরানো হয়নি, তাদের ছেলে মেয়েদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল, কিংবা বাবা মা তাদের, কিন্তু তাদের স্ত্রীদের ফেরানো হয়নি। কিন্তু বাংলাদেশে সেটাই করা হয়েছিল। এমনকি হাই কমিশনের যারা কর্মী তাদের স্ত্রীদের পর্যন্ত দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল, তারা ফিরেও এসেছিলেন। এবং তখন মনে হচ্ছিল যুদ্ধ বুঝি বা লেগে গেল। সেটা একেবারে ইউনূস সরকারের শেষ দিকে, কিন্তু যুদ্ধ লাগেনি। কারণ বাংলাদেশে নির্বাচন হলো, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বিএনপি এবং তারেক রহমানের সঙ্গে তাদের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা যে ভারত খুব সিরিয়াসলি করছিল এবং করেছিল, তার বড় প্রমাণ বেগম জিয়ার শেষকৃত্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যোগদান। আপনাদের অনেকে হয়তো এটা জানেন না যে খালেদা জিয়া তার জীবনের শেষ দিকে যখন হাসপাতালে ছিলেন, তখন ভারতের তরফ থেকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের কাছে যে বেগম জিয়াকে ভারতে পাঠানো সম্ভব হলে, ভারতে যদি বলা হয় পাঠানো হবে, ভারত তার চিকিৎসার ব্যবস্থা, তাকে নিয়ে আসবে ভারতে, তার চিকিৎসার ব্যবস্থা করবে, এ কথাও ভারত বলেছিল। তো যাই হোক, বেগম জিয়া যখন মারা গেলেন তার শেষকৃত্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যোগদান হলো। তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত শোক বার্তাও পৌঁছে দিয়েছিলেন জয়শঙ্কর। এরপর নির্বাচনে তারেকের জয়ের সবার আগে মোদির অভিনন্দন বার্তা পৌঁছে গিয়েছিল তারেক রহমানের কাছে। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন এবং তারেকের হাতে মোদির একটি ব্যক্তিগত আমন্ত্রণ ওম বিড়লা পৌঁছে দিয়েছিলেন। সেখানে যত শীঘ্র সম্ভব তারেক রহমানকে সপরিবারে ভারত সফরে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাবা গিয়েছিল দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে শেখ হাসিনার আমলের অবস্থায় ফিরে যাবে। গঙ্গা জল বন্টন চুক্তি, ভিসা নবীকরণ, তিস্তা চুক্তি, গঙ্গা জল বন্টন চুক্তি নবীকরণ, তিস্তা চুক্তি, ভিসা সহজীকরণ, বাণিজ্য চুক্তি, এই সমস্ত বিষয়ে একটা মতৈক্যে পৌঁছানো যাবে আশা করা গিয়েছিল। সেটা করা গেলে ভারতেরও সুবিধা হতো না তা নয়, তবে বাংলাদেশের সুবিধা, তাদের লাভের অঙ্কটা অনেকটা বেশি ছিল। কিন্তু তা হলো না। বকেয়া বিষয়গুলো তো মিটলই না, উপরন্তু নতুন কিছু বিষয় এসে পরিস্থিতি এবং দুদেশের সম্পর্ক আরও উত্তপ্ত করল। দুদেশের সীমান্তে সর্বকালের সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে। বর্ডার কিলিং, কাঁটাতারের বেড়া এবং পুশব্যাক নিয়ে বিতর্ক এবং একে অপরের প্রতি কঠোর অবস্থানের কারণে দুদেশের সম্পর্ক আজ প্রায় ভেঙে পড়ার মুখে। আর এর ফলে শুধু এই দুই দেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ায় একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, আমরা কি একটি সংঘাতের দিকে, একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? আজকের আলোচনায় আমরা এই সম্পর্কের অবনতির হাল হকিকত নেব। ভারতের সামরিক প্রস্তুতি, পুশব্যাক ইস্যু এবং
আঞ্চলিক ভূ রাজনীতির সমীকরণগুলো অল্প কথায় বিশ্লেষণ করব। সীমান্তে উত্তেজনা, ভারতের নিরাপত্তা কৌশল। ভারত কেন তার সীমান্ত সুরক্ষিত করতে এতটা মরিয়া হয়ে উঠল হঠাৎ? এটা কি শুধুই সীমান্ত নিরাপত্তা তার দিকে তাকিয়ে করা, নাকি এর পেছনে রাজনৈতিক কূটনৈতিক অন্য কারণ আছে? দেখুন, ভারতের জন্য বাংলাদেশ সীমান্ত শুধু একটি ভৌগোলিক রেখা নয়, এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। অনুপ্রবেশ এবং চোরাচালান নিয়ন্ত্রণে ভারত তার সীমান্তে কাঁটাতারের বেড়া এবং হাইটেক সার্ভেল্যান্স সিস্টেম, যেটাকে বলা হয় স্মার্ট ফেন্সিং, সেটা জোরদার করছে। এছাড়া সামরিক দৃষ্টিকোণ থেকে ভারত তার সীমান্তে যে মহড়া বা প্রস্তুতি চালাচ্ছে তা মূলত প্রথাগত প্রতিরক্ষা নীতি হলেও একেবারে স্বাভাবিক যে নয় এমনটা ভাবার যথেষ্ট কারণ আছে। কোনো প্রতিবেশী দেশের সাথে সম্ভাব্য অস্থিরতার সময় সীমান্তকে সুরক্ষিত রাখা যে কোনো রাষ্ট্রের প্রাথমিক কাজ অবশ্যই। তাহলেও ভারত যেরকম ব্যাপকভাবে সীমান্তবর্তী সামরিক ঘাঁটিগুলিতে যুদ্ধাস্ত্র ও সেনা সমাবেশ করছে, যেভাবে তিনটি নতুন ঘাঁটি নির্মাণ করেছে, সেটা সাধারণ সীমান্ত সুরক্ষা বলা যাবে কিনা এ নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ আছে। একইভাবে বাংলাদেশের তরফ থেকেও যে প্রস্তুতি চলছে যুদ্ধের, সেটাও কিন্তু কম দৃশ্যমান নয়। সবচেয়ে লক্ষণীয় হলো এই পরিস্থিতিতে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব ও সরকারি নেতৃত্বের বাংলাদেশ সফর। দু দেশের মধ্যে JF-17 যুদ্ধ বিমান ক্রয় বিক্রয় এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ক্রয়ের চুক্তি, এটাও লক্ষণীয়। পাকিস্তান ছাড়া তুরস্কের থেকেও যুদ্ধাস্ত্র বড় সংখ্যায় ড্রোন কিনেছে বাংলাদেশ। সব মিলিয়ে দুই তরফেই যে একটা সাজো সাজো রব উঠেছে, এটা একেবারে গোপন কোনো ব্যাপার নয়। তবে এটাও ঠিক, বারুদ থাকলেই যে বিস্ফোরণ হয় তা নয়। তার জন্য বারুদের স্তূপে অগ্নিশলাকা ঢুকিয়ে আগুন ধরাবার দরকার হয়, তবেই বিস্ফোরণ হয়। সেই অগ্নিশলাকা হয়ে এসেছে সীমান্তে ভারতের বেড়া তৈরি, বেড়া নির্মাণ এবং ভারত থেকে বিরাট সংখ্যক বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে ছিল তাদের বাংলাদেশে ফেরত পাঠানো, যাকে বলা হয় পুশব্যাক বা পুশ ইন। বাংলাদেশ এর বিরোধিতা করছে তীব্রভাবে। তারা বর্ডার ফেন্সিংয়ের বিরোধিতা করছে, 150 গজের মধ্যে কোনো স্থায়ী নির্মাণ করা যাবে না এই বলে। যদিও 2011 সালের প্রোটোকল এবং 2015 সালের যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট আছে ভারত বাংলাদেশের মধ্যে, সেখানে 150 গজের কোনো কথা নেই। তো বাংলাদেশ এই যে বিরোধিতাটা করছে সেটা তীব্রভাবে করছে। এমনকি পুশির নিয়েও বাংলাদেশ বিরোধিতা করছে। সমস্যা মেটাতে নয়াদিল্লিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের মধ্যে 8 থেকে 11 জুন ম্যারাথন বৈঠক হলো। সেই বৈঠকের ফলাফল আমি আগেই প্রতিবেদনে জানিয়েছি আপনাদের, একাধিক প্রতিবেদনে, যে ফলাফল শূন্য। এক ফোঁটা সমাধান সূত্র আসেনি। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। প্রথমে দেখি বাংলাদেশ কেন অনমনীয় সেই ব্যাপারটা। বাংলাদেশের ক্ষেত্রে ফেন্সিং ও পুশব্যাক ইস্যু শেষ পর্যন্ত জাতীয় মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে। বাংলাদেশ চায় না তার নাগরিকদের জোরপূর্বক ভারত থেকে পুশব্যাক করা হোক।
এটি মানবিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করছে তারা কিন্তু একবারও বলছে না মুখ ফুটে যে বাংলাদেশের অধিবাসীরা অবৈধভাবে ভারতে নেই এবং তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, যাদের তারা বাংলাদেশেরই মানুষ নয়, এ কথা কিন্তু একবারও বলছে না বাংলাদেশ। কিন্তু তারা বলছে যেভাবে ফেরত পাঠানো হচ্ছে এটা আন্তর্জাতিক আইনসম্মত নয়। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে তারা বাংলাদেশের মানুষ অবৈধভাবে ভারতে আছে, কিন্তু তাদের যেভাবে ফেরত পাঠানো হচ্ছে ওটা বৈধ পথ নয়, ওটা আন্তর্জাতিক স্বীকৃত যে পথ সেই পথ নয়। বাংলাদেশ সরকারের অনমনীয়তার কারণ হলো দেশের অভ্যন্তরীণ জনমতকেও গুরুত্ব দেয়া, সেই সঙ্গে পুশব্যাকের বিরোধিতা না করলে মেনে নিতে হয় যে তার দেশের একটা বিরাট সংখ্যক মানুষ অবৈধভাবে ভারতে গেছে ও সেখানে থাকছে। এটা একটা রাষ্ট্র হিসেবে তাদের কাছে লজ্জা ও অপমানের বিষয় যে তারা দেশের মানুষকে খেতে পড়তে দিতে পারছে না বলে তারা বাংলাদেশের মানুষ ভারতে চলে আসছে অবৈধভাবে। এই জন্যই তারা মানতে চাইছে না যে বাংলাদেশিরা বিপুল সংখ্যায় অবৈধভাবে ভারতে আছে। এই বিরাট সংখ্যক মানুষ আবার ফিরে এলে তাদের দেশে একটি তীব্র অর্থনৈতিক সমস্যা তৈরি করবে, সেটা তো বলাই বাহুল্য। তো এটা একটা কারণ। এছাড়া আছে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, সীমান্তে কঠোর অবস্থান, অনেক সময় অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয়তাবাদকে উস্কে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশ এখানে বোঝাতে চাইছে যে তারা ভারতের সাথে সমান মর্যাদার সম্পর্ক চায়, নতজানু হয়ে ছোট ভাই হয়ে সম্পর্ক তৈরি করতে চায় না, একেবারে যমজ ভাই হয়ে থাকতে চায়। তাই একটা কনফ্রন্টেশনের লাইন নিয়েছে। আর ভারতের অবস্থান কেন অনমনীয়, এটাও গভীর ভাবনার বিষয়। আমি ব্যক্তিগতভাবে বহু বছর ধরে সীমান্ত অঞ্চলে ছিলাম। পাকিস্তান আমলে চুরি চামারি করে স্মাগলিং হতো, সেটাও ব্যাপক আকারে ছিল না, কারণ পূর্ব পাকিস্তানের সঙ্গে সীমান্তে দুতরফেই, মানে পূর্ব পাকিস্তান তরফ এবং ভারতের তরফ দুদিকেই কড়া পাহারা ছিল। হিন্দুরা অত্যাচারিত হয়ে ঘর বাড়ি ছেড়ে চোরাপথে ভারতে আসতো, পাকিস্তান বাধা দিত না, আর ভারতও তাদের ভারতে প্রবেশে বাধা দিত না। সুতরাং তারা আসতো বাস্তুহারা হয়ে। মুসলমানরা কিন্তু তখন আসতো না, আসতো হিন্দুরা পাকিস্তান আমলে। এই অবস্থানের পরিবর্তন ঘটে ৭১-এর মুক্তিযুদ্ধে। তখন অন্তত ৮০% হিন্দু ভারতে এলেও ২০% মুসলিমও ভারতে এসেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর দু দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তখন বাংলাদেশ থেকে হিন্দুদের সঙ্গে মুসলমানদের আসাও শুরু হলো, কারণ বাংলাদেশের সাধারণ মুসলমান, সেটা সেই ৭১-এর মুক্তিযুদ্ধের পরেও তাদের একটা মানসিকতায় হিন্দু বিরোধী মানসিকতা যে ছিল সেকালে, এবং বেড়েছে, একালে আরও অনেক বেড়েছে, এটাও অস্বীকার করা নয়। মাঝে মাঝে রাজনৈতিক কারণে এই মুসলিমদের আসার সংখ্যা কমেছে বাংলাদেশ থেকে, আবার বেড়েছে, তবে বন্ধ হয়নি। আর শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে হিন্দু যত এসেছে, মুসলমান এসেছে সম্ভবত তার চেয়ে অনেক বেশি। তার কারণ শেখ হাসিনার আমলে হিন্দুদের একটা অন্তত, হ্যাঁ এখানে যে কোনো ব্যতিক্রম ছিল না তা নয়, ব্যতিক্রম ছিল, যথেষ্ট পরিমাণেই ছিল, তাহলেও হিন্দুদের একটা সুরক্ষার ব্যবস্থা ছিল। কারণটা, আর মুসলমান এসেছে, যে যারা বাংলাদেশ থেকে ভারতে এসছে তারা এসছে অর্থনৈতিক কারণে, কারণ বাংলাদেশে তো তাদের জন্য অন্য কোনো ধর্মীয় কোনো কারণ ছিল না। সুতরাং এই কারণগুলো আর ভেঙে বলার দরকার নেই, আপনারা বোঝেন।
এবার দেখা যাক ভারত বাংলাদেশ সম্পর্কের, হ্যাঁ, তারপরে যে কথাটা আসছে যে তাহলে ভারতে তো এতদিন এসেছে, তারা ভারত আপত্তি করেনি, আজকে তাহলে কেন আপত্তি করছে? এর পেছনে অনেক রকম কারণ আছে। কারণ সবচেয়ে বড় যে কারণ সেটা আমার মনে হয় যে বাংলাদেশের সরকার গত দু বছর ধরে যে সরকার এসছে, দুটো সরকার এসছে, তাদের মধ্যে চরম ভারত বিরোধিতা। ইউনূস সরকারের ভারত বিরোধিতাটা প্রকাশ্য ছিল, আর তারেক রহমানের ভারত বিরোধিতা একটা ওই আড়াল রেখে করা হচ্ছে, কিন্তু বিরোধিতা চূড়ান্ত। ভারত তার জন্যেই বাংলাদেশের সাথে এখন একটা বাংলাদেশিদের ফেরত পাঠাবার ব্যবস্থা করেছে। এছাড়া দেশের মধ্যে ভারতেরও অভ্যন্তরীণ রাজনৈতিক কারণ আছে। এবার দেখা যাক ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির পেছনে আঞ্চলিক ভূ রাজনীতি মানে চীন, তুরস্ক, পাকিস্তান, এদের কি ভূমিকা। অনেকেই বলছেন বাংলাদেশ চীন, তুরস্ক বা পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে জোট করছে, এবং বাংলাদেশের যে আজকে এই যে যুদ্ধ প্রস্তুতি, নিশ্চয়ই ভারতের পেটের মধ্যে বসে থেকে বাংলাদেশ চীন বা পাকিস্তান বা মায়ানমারের সাথে তাদের সম্পর্ক নিশ্চয়ই যুদ্ধকালীন থাকতে পারে, সামান্য একটু অংশ আছে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতি করছে ভারতের দিকে নজর রেখে। এই যে তার জন্যই পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে জোট করছে। তো এটা কি সত্যি নাকি ভিত্তিহীন? দেখা যাক, আমরা সেই প্রসঙ্গটাতে আসি। শেখ হাসিনা তার 15 বছরের দীর্ঘ শাসনে চীন, ভারত, এমনকি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও যাকে বলে একটা ব্যালেন্সিং অ্যাক্ট, সেটা ভালোভাবে করে এসেছেন। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন, কিন্তু চীনের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক ভারতের প্রায় 300% বেশি, এটা মনে রাখতে হবে। আবার পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক যে একেবারে কেটে দিয়েছিলেন শেখ হাসিনা, এমন নয়। কিন্তু হাসিনা জানতেন পাকিস্তানকে একটা দূরত্বে রাখতে হবে, নইলে ভারতের সঙ্গে সম্পর্ক যেমন ভালো থাকবে না, তেমনি বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা একটা বৈরী সম্পর্ক। সুতরাং তাদের সাথে সম্পর্ক রেখেছিল শেখ হাসিনার বাংলাদেশ, কিন্তু দূরত্ব রেখে। কিন্তু মোহাম্মদ ইউনূস এবং তারেকের সরকার এই ব্যালেন্সিং একটা জানে না, আর তার জন্যেই ভারতকে দূরে যেতে বাধ্য করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশে মৌলবাদী রাজনীতি ও মৌলবাদীদের দাপাদাপি। এই দেখুন না, বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পা দিয়ে তার প্রথম বক্তব্যে খুব আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের 20 কোটি নাগরিক আর ভারতের 140 কোটি মানুষ, এই মোট 160 কোটি মানুষের একাত্মতা নিয়ে কথা বলেছেন। অথচ এই নিরীহ কথাটিতে তীব্র আপত্তি জানিয়ে জামাত এই বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছে, যে তাদের মধ্যে ভয় যে বোধহয় 160 কোটি মানে তাহলে বাংলাদেশকে কি ভারত দখল করে নেবে। একেই বলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স। যুদ্ধের আবহ যে তৈরি হয়েছে তা এই একটি মন্তব্য থেকে জামাতের সেটা বোঝা যায়। একটি সুস্থ মানুষ নিশ্চিতভাবেই বিশ্বাস করে যে বাংলাদেশ ভারত থেকে সামরিকভাবে কোনো সংঘাতের পথে যাওয়ার মতো বোকামি করবে না, কারণ ভারতের সাথে তাদের বিশাল অর্থনৈতিক এবং ভৌগোলিক নির্ভরতা রয়েছে। তাদের অবস্থানের ফারাক আছে অর্থনৈতিক দিকে, ভৌগোলিক দিকে, সামরিক দিকে, সব দিকে। আর যুদ্ধ বাঁধলে চীন বা তুরস্ক সরাসরি বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়ে যাবে যুদ্ধ করতে, এমন বিশ্বাস শুধু পাগলরাই করতে পারে।
তেমন সময় এলে পাকিস্তানও দেখবেন বাংলাদেশের পাশে দাঁড়াবে না। প্রথমত ভৌগোলিক অবস্থানগত বাধা, এবং দ্বিতীয়ত পাকিস্তানের একটা ঐতিহাসিক বাঙালি বিরোধী মানসিকতা, যেটা সেই গত শতাব্দীর 60-এর দশক থেকে দেখা গেছে। 71-এ পাকিস্তানিরা বাঙালিদের তাদের চেয়ে ইতর শ্রেণীর মানুষ, খারাপ শ্রেণীর মানুষ মনে করত, আজও তাই মনে করে। তারা চায় বাংলাদেশের ধ্বংস ঘটিয়ে 71-এর অপমানের শোধ তুলতে। তারা সেটাই করছে ও করবে, তবে বাংলাদেশের বন্ধু সেজে করছে। মহাভারতের শকুনির ভূমিকা মনে রাখবেন এক্ষেত্রে। অবিশ্বাসের দেয়াল, গত 2 বছরে রাজনৈতিক পট পরিবর্তন, নদী জলের হিস্সা নিয়ে মতপার্থক্য, বাংলাদেশের শাসকদের অপরিণামদর্শী মন্তব্য, ভারত বিরোধী বক্তব্য, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ভারত থেকে বিচ্ছিন্ন করার বক্তব্য, পশ্চিমবঙ্গকে নিয়ে একটি ইসলামিক বাংলাদেশ গঠনের বক্তব্য, এসব বক্তব্য সামনাসামনি হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা, সীমান্ত ফেন্সিং, পুশব্যাকের মতো ঘটনাগুলো দু দেশের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি করেছে। বাংলাদেশের মিডিয়ায় ভারতকে নিয়ে একপাক্ষিক প্রচার, বাংলাদেশের মানুষের মনে এক নাগাড়ে ভারত বিরোধী অপপ্রচার, এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এবং মেন স্ট্রিম মিডিয়াতেও ভারত বিরোধী প্রচারণা পরিস্থিতিকে আরও বিষিয়ে তুলছে। সবচেয়ে বড় সমস্যা হলো উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের অভাব, যার জন্যই সমস্যা কমার বদলে ক্রমশ বাড়ছে। যখন দু দেশের মধ্যে আলোচনা বন্ধ হয়ে যায়, তখন গুজব এবং অবিশ্বাস কূটনীতির জায়গা দখল করে নেয়। তারেক রহমানের উচিত অকারণ সংঘাতের রাস্তা ছেড়ে আলোচনায় বসা এবং অনতি বিলম্বে। কিন্তু চীন পাকিস্তানের প্রত্যক্ষ চাপে এবং আমেরিকার পরোক্ষ চাপে বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতার পথ ছেড়ে সংঘাতের পথ নিয়েছে ভারতের বিরুদ্ধে। আর এই পথ যদি শেষ পর্যন্ত যুদ্ধের দরজায় গিয়ে পৌঁছয়, সেটা খুব একটা অস্বাভাবিক মনে হয় না। পরিশেষে বলতে হয়, যুদ্ধের সম্ভাবনা বাস্তব। এমন অবস্থার পরিবর্তন না হলে বারুদের স্তূপে আগুনের ফুলকি যে কোনো মুহূর্তে এসে বিস্ফোরণ ঘটাতে পারে। আর বিস্ফোরণ হলে পরিণতি যে ভয়ঙ্কর সেটা বলতে হবে না। দক্ষিণ এশিয়ার বাস্তবতা হলো ভারত ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। যুদ্ধ দুই দেশের অর্থনীতির জন্য বর্তমান উত্তেজনা সামরিক সংঘাত নয়, বরং এক ধরনের কূটনীতি ও অহংবোধের যুদ্ধ। এটি সমাধানের জন্য প্রয়োজন দুই দেশের নীতি নির্ধারকদের মধ্যে খোলামেলা আলোচনা, আবেগ দিয়ে নয়, বরং যুক্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধানই দুই দেশের জন্য মঙ্গলজনক। তারেক রহমানের এই বিদেশ সফর নিয়ে যত আলোচনা হচ্ছে, এখানে মানে ঘরের কোনায় হাতিটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে কোনো আলোচনা নেই। কেউ বলছেও না যে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন কি যাবেন না, কবে যাবেন। সবাই কিন্তু সেপ্টেম্বরে যায়, যুক্তরাষ্ট্র সফরে না। তারা যায় নিউ ইয়র্কে, জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হয় সেপ্টেম্বরে, সেই অধিবেশনে একটা ভাষণ দেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা সেখানে যায়। মোহাম্মদ ইউনূসও সেখানে গিয়েছিলেন 2024 সালে। কিন্তু তারেক রহমান সেখানে যাবেন, অলরেডি আমরা জুন মাসে চলে আসছি, বেশি দিন নাই, কিন্তু কোনো প্রস্তুতি নেই, কোনো আলোচনা নেই। ব্যাপারটা কি? আপনার বিশ্লেষণটা কি? কেন এটি নিয়ে কোনো উচ্চবাচ্য নেই বা কোনো ধরনের কোনো আওয়াজ নেই? আমি জানি না, কিন্তু মাঝে মধ্যে শোনা যায় যে যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আছে FBI, তাদের একটা তদন্তের অংশ হিসেবে তারেক রহমানের উপর হয়তো কোনো নিষেধাজ্ঞা আছে। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতেই হয়, তাহলে এটা একটা আলোচনা, নেগোসিয়েশনের মাধ্যমে ফিরতে হবে। এখন সেই নেগোসিয়েশন বাংলাদেশ সরকার করবে কি করবে না, সেটাই হলো প্রশ্ন। এটা ভারত সরকার বাংলাদেশের উপর চাপিয়ে দিতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা রাজনীতিক আর একটা ডিপ্লোম্যাট, একজন পেশাদারী কূটনীতিকের পার্থক্য। পেশাদারী কূটনীতিক
সবসময় খুব মেপে মেপে কথা বলে এবং তাদের চিন্তা থাকে সরকারের সাথে সরকারের সম্পর্ক, এর বাইরে তারা চিন্তা করে না। কিন্তু একটা রাজনীতিক, তিনি চিন্তা করছেন মানুষের সাথে মানুষের সম্পর্ক, এবং তিনি কথাগুলো কিন্তু তিনি মেপে বলছেন না, তিনি কিন্তু একটু মানে বড় মাপের চিন্তা ভাবনা করতে যাচ্ছেন, এবং তিনি মানুষের সাথে মানুষের সম্পর্ক, বাংলাদেশের মানুষ ভারতের মানুষের সম্পর্ক, সেটা নিয়ে ভাবছেন। এবং তিনি যেটা বলছেন যে আমাদের যন্ত্রণা এক, আকাশ এক, বাতাস এক, যন্ত্রণা এক, আমাদের এক, তো এগুলো তো মানে মানে কথাগুলো তো ভুল না। এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বা বলুন বা এই অঞ্চলের যে মানে গোটা অঞ্চলের যেই মানচিত্র, সেগুলো তো মাত্র 1947 এবং মানে 71-এ নতুন করে আঁকা হয়েছে। এটা মানুষের আঁকা, এটা প্রাকৃতিক বিভাজন না। কিন্তু এটা তো মানে একটা হাইকমিশনার তো এসে কখনোই বলবে না এক দেশে যে তোমার দেশ আমি নিয়ে নিব বা আমার দেশের সাথে তোমার দেশ একত্রিত হয়ে যাবে। এই কথা এমনকি কোনো মানে কি বলবো বেকুব ডিপ্লোম্যাটও বলবেন। উনিও আমার মনে হয় না, মানে মনে হওয়ার কোনো কারণ নেই যে উনি সেই দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন যে আমাদের সমস্যা এক, আমরা একই অঞ্চলে, আমাদের সমস্যা এক, তো আমাদের একত্রিত হয়ে এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে। একত্রিত হয়ে কাজ করলে আমরা অনেক বড় কিছু অর্জন করতে পারবো। এগুলো হচ্ছে একটা রাজনীতিকের চিন্তা ভাবনা। একটা ডিপ্লোম্যাটও সেভাবে চিন্তা ভাবনা করে না। সে ভাবে যে সরকারের সাথে সরকারের সম্পর্ক কি হতে পারে এই মুহূর্তে, এই বর্তমান প্রেক্ষাপটে। কাজে হয়তো তিনি যেটা বলেছেন সেটাকে মানে ভুল করে বা ভিন্নভাবে ব্যাখ্যা করার অবকাশ তিনি রেখে দিয়েছেন। তো সেটা হচ্ছে একটা রাজনীতিকের ভুল। একটা ডিপ্লোম্যাট সেই ভুলটা কখনো করে না, তার কথার কিন্তু কোনো অন্য ব্যাখ্যা দেওয়ার কোনো রাস্তা সে খোলা রাখে না, কিন্তু রাজনীতিক সেটা করে। এবং বাংলাদেশে এই ত্রিবেদীর ক্ষেত্রে সেটাই হয়েছে। এখন যারা বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করতে চান বা ভারত বিরোধিতাকে পুঁজি করে তাদের রাজনীতি এগিয়ে নিতে চান, তারা এটা লুফে নিয়েছে, তারা এই মন্তব্য, কারণ তারা জানে এটা আমি অন্যভাবে ব্যাখ্যা করতে পারবো, এবং সেই ব্যাখ্যা করলে মানুষকে আমি একটু গরম করে ফেলতে পারবো। যেই দেখো, হ্যাঁ, একটা হাই কমিশনার নিযুক্ত হয়েছেন, তিনি এসেই এমন সব কথা বলছেন যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি। যদি সেটা আপনি যদি তার পুরো মন্তব্যটা দেখেন, এটা একটু কাব্যিক ভাবে তিনি মানে মন্তব্যটা করার চেষ্টা করেছেন। তিনি ভূপেন হাজারিকার এক্সাম্পল দিয়েছেন। বাংলাদেশে প্রবেশের আগে তিনি ভারতের কোনো মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন, তিনি ভূপেন হাজারিকার উদাহরণ দিয়েছেন। নিশ্চয়ই ভূপেন হাজারিকার গানটির কথা আপনার মনে আছে, এই গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, এবং সেখানেও কথাগুলো ছিল এই একই বাতাস, একই আলো, ইত্যাদি ইত্যাদি। সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে তার বক্তব্য দিয়েছেন। কিন্তু আপনি বলছিলেন যে এটি রাজনীতির একটা খেলা, যারা রাজনীতি করতে চায় ভারত বিরোধিতার জায়গা থেকে তারা এটি লুফে নেবে। আমি ধরে নিলাম জামাত এটি লুফে নিয়েছে, জামাত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে, কি ব্যাপার ত্রিবেদী কেন এসে এই কথা বলছে, হতে পারে। কিন্তু বিএনপি মানে আমাদের এই মুহূর্তে যে সরকার, বিএনপির সরকার এবং ভারতের বিজেপির সরকারের মধ্যে যখন একটি সম্পর্ক উন্নয়নের চেষ্টা আমরা দেখছি, সেই জায়গায় বিএনপির কোনো মন্ত্রী বা আমি যদি স্পেসিফিক্যালি বলি তথ্যমন্ত্রী জহিদুল স্বপন সাহেব, তিনি বলেছেন যে আমাদের মানে তিনি তার বক্তব্যের প্রথমে এরকম যে যারা 56,000 বর্গ মাইলের বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলেন এবং যারা বাইরে কথা বলেন তাদের ভাষা এক হলো, মনোজগতের পার্থক্য রয়েছে, এই জন্য সীমান্তের ওপারে কিংবা কলকাতায় গিয়ে বাঙালির সার্টিফিকেট নিতে হবে না, আমরা নৃতাত্ত্বিক ভাবে বাংলাদেশি। এবং একটা জায়গায় গিয়ে তিনি বলছেন যদি 140 কোটি অর্থাৎ ভারতের 120 এবং আমাদের 20 কোটি, এই 140 কোটি ঐক্যবদ্ধ করতে চান তাহলে সার্কের 220 কোটি মানুষকেও ঐক্যবদ্ধ করতে হবে। যারা এটি চাইবেন না আমরা এটিকে সন্দেহের চোখে দেখবো। তার মানে কি সেই জামাতের এই মন্তব্য? না, জামাত অদ্দূর যায় না, জামাত সার্ক নিয়ে কথা বলে না, কিন্তু সন্দেহের চোখে দেখবো। তো এগুলো হচ্ছে কথার ছলে বেরিয়ে আসে এই শব্দগুলো। আমার মনে হয় না তিনি এটা লিখে নিয়ে বলেছেন, এটা সব কথার ছলে বলে আসে। মানে সন্দেহের চোখে দেখার কি আছে এখানে? আমি যদি বলি যে না, আমি সার্কের দৃষ্টিতে দেখি না, কারণ সার্কে আফগানিস্তান সার্কের অংশ। আফগানিস্তানের সাথে বাংলাদেশের আকাশ বাতাস মানে সংস্কৃতি ভাষার কি সম্পর্ক? জিরো সম্পর্ক। হ্যাঁ, তারপরে আপনি দেখুন পাকিস্তানের সাথে তো আমরা ছিলাম 23 বছর, ঘোড়ার ডিম কি হলো? একটা যুদ্ধ করে বেরিয়ে আসতে হলো। তাহলে পাকিস্তানের সাথে আমাদের ওই একই যন্ত্রণা, একই আকাশ বাতাস নেই। সো এগুলার বলার এটা একটু মানে কি বলবো, একটু আমার কাছে এগুলাকে বাকওয়াজ কথা মনে হয়। সার্ক কখনো একত্রিত হবে সেটা ভাবার কিছু নেই। ভারত বাংলাদেশ কোনোদিন এক হবে না, কারণ বাংলাদেশ
স্বপন ঠিকই বলেছেন যে এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। বাংলাদেশের মানুষ নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র, স্বাধীন জাতি হিসেবে দেখে, এটা কোনোদিন চেঞ্জ হবে না। ভারতও সেটা জানে, কারণ ভারত তো এই রাষ্ট্রকে স্বাধীন করার জন্য ভারতীয় সৈন্যরাও জীবন দিয়েছিল 71 সালে। কাজেই ভারত যে সেটা অন্যভাবে দেখবে সেটা ভাবার কোনো কারণ আমি দেখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে যাচ্ছেন, প্রথমে দিল্লিতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল নরেন্দ্র মোদী নিজে ফোন দিয়ে। এটা এই ফর্মালিটিজের জায়গা থেকে হোক বা আনুষ্ঠানিকতা হোক, যেভাবে বলি না কেন, আমন্ত্রণ তো জানিয়েছিলেন। কিন্তু তারপর শোনা যাচ্ছিল যে আমাদের প্রধানমন্ত্রী প্রথমে চীন সফর করবেন। পরবর্তীতে দেখা গেল হিসাব নিকেশ করে হয়তো তারা বুঝতে পারছেন যে না, দুই দেশের কোথাও আগে যাওয়া ঠিক হবে না। তিনি একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন যে মালয়েশিয়া যাবেন, এবং এটি এখনো পর্যন্ত সে অবস্থায় আছে। এবং আম কূটনীতি যেটি বরাবরই দেখা যায় আমাদের দেশে, যে আমের সময় আমের মাধ্যমে শুভেচ্ছা পাঠানো হয়, একটা কূটনৈতিক বার্তা। অন্যান্য বার্তা আমরা দিল্লিতে পাঠাতে দেখি যে কোনো সরকারের সময়, এখন মালয়েশিয়াতে পাঠানো হলো। তো ব্যালেন্স করতে গিয়ে কি ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে আমাদের যে প্রতিবেশী যে কূটনীতি গুলা, সেই দিক থেকে? না, ইমব্যালেন্স আমি বলবো না। যেটা হচ্ছে, আপনি খেয়াল করেছেন যে তারেক রহমান নির্বাচিত হওয়ার পরপরই ভারত থেকে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সম্পর্ক আর মানে ভালো উন্নয়ন করার জন্য। নরেন্দ্র মোদী কিন্তু প্রথম বিশ্ব নেতা যিনি তারেক রহমানকে কনগ্রাচুলেট করে বার্তা পাঠিয়েছেন। তিনি প্রথমেই তারেক রহমান এবং তার গোটা পরিবারকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তখন একটা ধারণা জন্মেছিল যে তারেক রহমান হয়তো প্রথম সফর, বিদেশ সফর ভারতেই হবে। এবং এটা হলেও খুব একটা যে আশ্চর্যকর কিছু হতো বা খারাপ কিছু হতো তা না, কারণ ভারত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। বাংলাদেশের স্থল সীমান্তের প্রায় 95% ভারতের সাথে। কাজেই ভারতের যে গুরুত্ব অন্যান্য দেশের যে কোনো দেশের চেয়ে ভারতের গুরুত্ব বাংলাদেশের ভূ রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি সবকিছুর জন্য সবচেয়ে বেশি। কিন্তু তারপর দেখেন খলিলুর রহমান ভারত গেলেন, তারপর কিন্তু এই নিয়ে আর কোনো উচ্চবাচ্য নেই। কাজে এই সম্পর্ক উন্নয়নের যেই পদক্ষেপটা ছিল ভারতের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে সেইভাবে রেসিপ্রোকেট করা হয়নি, এবং পুরো জিনিসটা থেমে গেল। এবং দেখেন তারপরে যদিও বাংলাদেশ সরকার, এই বিএনপি সরকার ওই ইউনূস সরকারের মতো উঠতে বসতে ভারত বিরোধী কথাবার্তা বলেনি এই কয়েক মাস, কিন্তু ভারত নিয়ে তেমন কোনো ভালো কথাও বলেনি, বা ভারত নিয়ে কোনো চিন্তা ভাবনা, প্ল্যান, পরিকল্পনা সেগুলো নিয়ে কোনো আলাপ হয়নি। অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক যেন কোথাও আটকে গেল। এটা হতে পারে শেখ হাসিনা ইস্যুতে আটকে গেছে, কারণ আপনি জানেন যে খলিলুর রহমান এবং তার সফর সঙ্গীরা ঢাকায় ফিরে আসার পর প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন যে শেখ হাসিনা একটা আন্তর্জাতিক সন্ত্রাসী। এটা মানে কি আমি জানি না। আল কায়দা, ইসলামিক স্টেট এরা আন্তর্জাতিক সন্ত্রাসী, শেখ হাসিনা কি করে আন্তর্জাতিক সন্ত্রাসী হয় এটা আমি জানি না। যাই হোক, তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী এবং তার আর কোনো গুরুত্ব নেই বাংলাদেশে। তিনি বাংলাদেশের মানুষ তাকে ভুলে গিয়েছে। কিন্তু একই সাথে তিনি বললেন যে আমরা ভারতকে বলেছি তাকে ফিরিয়ে দিতে, বিচার মুখোমুখি করার জন্য। সো ওই জিনিসটা তো আগাচ্ছে না, এবং আগানোর কোনো সম্ভাবনাও আমি দেখছি না। কারণ ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে মানে মৃত্যুদণ্ডের জন্য, ফাঁসি মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না। এটা অন্যভাবে হবে যদি হয়। সো হয়তো ওই ইস্যুতে আটকে গেছে। তারপরে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বিজয়ের পর যেই সীমান্তে যেই উত্তেজনা শুরু হলো, ওখান থেকে বাংলাদেশিদের বা কথিত বাংলাদেশিদের ঠেলে দেওয়ার বা ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হলো, সেটাও সম্পর্ক নিশ্চয়ই উন্নয়নে কোনো সহায়তা করেনি বা করবে না। সো এইসব কারণে একটা আটকে গেছে। কিন্তু তিনি যদি প্রথমে চীনে যেতেন, তাহলে ভারত মনে করতো এটা তার প্রতি একটা স্নাব। তাকে লক্ষ্য করেই বলা হচ্ছে যে দেখো, চীন হচ্ছে আমার এখন আসল মিত্র। কাজে তিনি ভারত যাবেন না, কিন্তু চীনেও যাবেন না, কারণ চীনে গেলে আবার ভারতকে একটা বার্তা দেওয়া হচ্ছে, যেটা তিনি করতে চান না। মালয়েশিয়া সেখানে একটা ভালো কম্প্রোমাইজ, কারণ মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্টনার বিভিন্ন দিক থেকে। বাংলাদেশের অনেক শ্রমিক মালয়েশিয়া যায়, এবং মালয়েশিয়ার একটা উদাহরণ বাংলাদেশের জন্য যে একটা মুসলিম দেশ কিভাবে উন্নয়ন করতে, আধুনিক দেশ হিসেবে উন্নয়ন করতে পারে। কিন্তু এখানে একটা জিনিস, ইংরেজিতে একটা কথা আছে না, এলিফ্যান্ট ইন দ্য রুম, যে ঘরের কোনায় একটা হাতি বসে আছে, কেউ সেটাকে লক্ষ্য করছে না। তো তারেক রহমানের এই বিদেশ সফর নিয়ে যত আলোচনা হচ্ছে, এখানে মানে ঘরের কোনায় হাতিটা হচ্ছে যুক্তরাষ্ট্র।
তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে কোনো আলোচনা নেই, কেউ বলছেও না যে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন কি যাবেন না, কবে যাবেন। সবাই কিন্তু সেপ্টেম্বরে যায়, যুক্তরাষ্ট্র সফরে না, তারা যায় নিউ ইয়র্কে, জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হয় সেপ্টেম্বরে, সেই অধিবেশনে একটা ভাষণ দেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা সেখানে যায়। মোহাম্মদ ইউনূসও সেখানে গিয়েছিলেন 2024 সালে, কিন্তু তারেক রহমান সেখানে যাবেন। অলরেডি আমরা জুন মাসে চলে আসছি, বেশি দিন নাই, কিন্তু কোনো প্রস্তুতি নাই, কোনো আলোচনা নাই। ব্যাপারটা কি? এটার উপর কেউ আলোকপাত করছে না যে তিনি জাতিসংঘে ভাষণ দেওয়া তো একটা নতুন সরকার প্রধানের জন্য এটা এক ধরনের রুটিন কাজ, তাকে এটা করতে হয়, কারণ সারা দুনিয়াকে নিজেকে ঘোষণা দিতে হয় যে আমি হচ্ছে বাংলাদেশের নেতা, এই হচ্ছে আমার পরিকল্পনা, আমি এই করছি বাংলাদেশে, আসুন আমাকে সহযোগিতা করুন, আমাকে এই পথে যাওয়ার জন্য। এবং ওই ফাঁকে তিনি দুনিয়ায় কি ধরনের শান্তি চান, কিভাবে কি ধরনের নতুন ব্যবস্থা চান, সেগুলো তিনি ব্যাখ্যা করেন। সো এটা একটা অপরচুনিটি হিসেবে নেয় সব সরকার প্রধানই।